আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল ভর্তি পরীক্ষায় 15টি নাম্বার থেকে ইংরেজির জন্য প্রতি বছরই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে ইংরেজির প্রস্তুতি নিতে পারলে খুব ভালোভাবে ইংরেজিতে ভালো নাম্বার পাওয়া সম্ভব। আজকের এই ধারাবাহিক আয়োজনের প্রথম আয়োজনে আমরা ইংরেজির 2024-25 সেশনের প্রশ্নটি আমরা অ্যানালাইসিস করব, সলভ করব এবং বোঝার চেষ্টা করব কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসে থাকে। ধারাবাহিকভাবে এই মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস এবং সলভ এই ক্লাসটিতে আমরা বিগত 15 বছরের প্রশ্ন সলভ করিয়ে দিব এবং এই ক্লাসগুলো থেকে আমি যদি বুঝে প্রস্তুতি নিতে পারি তাহলে ইংরেজিতে ভালো করা ইনশাআল্লাহ সম্ভব। আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি ছিল which of the following sentences is correct। আমাকে প্রশ্ন দেখতে হবে ভালো করে, কি জানতে চেয়েছে, কোনটা চেয়েছে সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে আমরা একটু খেয়াল করি যে প্রথম যেটি জানতে চাইছে যে which sentence is correct, নিচের কোনটি কারেক্ট, সঠিক। সঠিক আনসারটা আমাকে বের করতে হবে। তো এই প্রশ্নটা মূলত এসেছে আমাদের কম্পারিজন অফ ডিগ্রির অংশ থেকে সেন্টেন্স কারেকশনের। যেমন আমরা কম্পারিজন অফ ডিগ্রির প্রথম যে প্রকারটা দেখি সেটা হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো সো, অ্যাজ এবং অ্যাজ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এই স্ট্রাকচারে আমরা একটা ডিগ্রি দেখতে পাই। যেমন অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এটা হলো আমার পজিটিভ ডিগ্রির একটা উদাহরণ। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি, নো আদার ফ্রেন্ড is as good as রিজভি। ওকে, আমরা এই সেন্টেন্সটাতে খেয়াল করি যে as, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর as, এই স্ট্রাকচার অনুযায়ী এরপরে আমরা একটা নাউন অথবা একটা প্রোনাউন ব্যবহার করি। যেমন এখানে আমি রিজভি ব্যবহার করেছি, এটা একটা নাউন। এখানে আমরা একটা নাউন ব্যবহার করেছি, অর্থাৎ as প্লাস অ্যাডজেক্টিভ প্লাস s প্লাস নাউন অথবা প্রোনাউন। আমরা কিন্তু এই সেন্টেন্সে বলিনি যে নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গুড অ্যাজ রিজভি ইজ, আমরা কিন্তু ইজ বলিনি, বা রিজভি প্লাস অক্সিলারি ভার্ব সেটা আমরা বলিনি, আমরা নাউন দিয়েই কিন্তু এই বাক্যটা শেষ করেছি। তাহলে আমরা অপশনগুলোতে দেখি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, এখানে আমার ক্যান দিয়েছে, তারপর আমার কুড। এই যে ক্যান এর পরে আবার কুড দেয়া, এইখানে প্রোনাউনের পরে আমি আবার কুড ব্যবহার করলাম, এটা হলো রিডান্ডেন্সি, অতিরিক্ত, তাহলে এখানে আমার এটা প্রয়োজন নাই। দ্বিতীয়ত দেখি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, এই হি এর পরে আমার আর ভার্ব দেওয়ার প্রয়োজন নাই, এখানে ভার্ব দেওয়ার প্রয়োজন নাই। তার মানে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, আমার বি নাম্বারটাও ভুল হচ্ছে। সি নাম্বারে দেখি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, এই স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস, তারপর একটা নাউন অথবা আমি একটা প্রোনাউন ব্যবহার করব। এখানে আমি হি ব্যবহার করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যাজ এবং দেন, অ্যাজ এবং দেন এর পর, অ্যাজ এবং দেন এর পর কিন্তু আমরা অ্যাজ প্লাস দেন, এরপর কিন্তু আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। প্রোনাউনের কি ফর্ম ব্যবহার করি? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। সাবজেক্টিভ ফর্ম কোনগুলা? যেমন আই সাবজেক্টিভ ফর্ম, হি সাবজেক্টিভ ফর্ম, দে সাবজেক্টিভ ফর্ম। আমরা প্রোনাউন অ্যাজ এবং দেন এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। তাহলে এখানে আমরা হি দেখেছি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, তার মানে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপরে আমার নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, এই আনসারটি আমার কারেক্ট। 4 নম্বরে দেখি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান, এখানে ক্যান, তারপরে আবার শেষে ক্যান দেওয়ার প্রয়োজন নাই, এটাও রিডান্ডেন্সি, তাহলে 4 নাম্বার অপশনটাও ভুল। তাহলে আমরা কারেক্ট আনসার পাচ্ছি সি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, আনসার হলো সি। আমরা পরের প্রশ্নে চলে যাই। ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। গঠন অনুসারে আমরা জানি বাক্য হলো 3 প্রকার। ইংরেজিতে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3 প্রকার। 3 প্রকার বাক্য কি কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। গঠন আমরা কিভাবে বুঝবো? গঠনের ব্যাপারটা হলো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে
আমার দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজে ভিন্ন ভিন্ন দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। আর কম্পাউন্ড সেন্টেন্সও আমার কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, দুইটা ভিন্ন ভিন্ন ক্লজ, দুইটা ভিন্ন ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে এন্ড অর বাট এইসব কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স, ইফ অথবা আনলেস। আমরা এটা জানি যে কন্ডিশনাল সেন্টেন্স এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স গুলো আমার কি সেন্টেন্স? কন্ডিশনাল হলো কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সে আমার দুইটা ক্লজ থাকবে। কি কি ক্লজ থাকবে? একটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, আমি যেটাই বলি মেইন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বৈশিষ্ট্য কি আমরা জানি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমার পরিপূর্ণভাবে বা স্বাধীনভাবে এককভাবে অর্থ প্রকাশ করতে পারবে, এটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট থাকবে বা অধীনস্থ থাকবে বা ডিপেন্ডেন্ট থাকবে কার উপর? এই মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকবে। তো আমরা এই সেন্টেন্সে দেখতেছি ইফ ইউ সাকসিড, তুমি যদি সফল হও, আই শ্যাল বি হ্যাপি। এটা কোন কন্ডিশন? ইফ ইউ সাকসিড, সাবজেক্ট, তারপর আমার সাকসিড V1, সাকসিড কিন্তু আমার V1 ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে সাকসিডেড, সাকসিডেড। তো এই কারণে আমি লিখছি আই শ্যাল বি হ্যাপি। এটা কোন কন্ডিশন? এটা আমি লিখছি হলো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার অনুযায়ী একটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। শর্ত সাপেক্ষ বাক্যটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ আর আই শ্যাল বি হ্যাপি এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখন আমাকে যেটা করতে বলা হয়েছে এটা সিম্পল ফর্মে ব্যবহার করতে বলছে। তার মানে এটা আসতে কমপ্লেক্সে, আমাকে বানাইতে হবে কি সিম্পল ফর্মে। তাহলে আমরা অর্থটা বুঝে আমরা একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করব। দেখি, আই এম হ্যাপি হোয়েন ইউ সাকসিড, আমি খুশি হই যখন তুমি সফল হও। এখন এখানে দেখো একটা জিনিস, এখানে একটু খেয়াল করো যে আমি যখন বলতেছি আই এম হ্যাপি হোয়েন ইউ সাকসিড, এই আই এম হ্যাপি এটা একটা আমার ক্লজ, এটা একটা আমার প্রিন্সিপাল ক্লজ। হোয়েন ইউ সাকসিড এটা আমার আরেকটা ক্লজ। যখন দুইটা ভিন্ন ক্লজ একটা সেন্টেন্সে বসে, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, তখন সেটা আমার কি সেন্টেন্স? সেটা আমার হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে এটাকে করতে বলা হয়েছে সিম্পল, আমার এটা কিন্তু এখনো কমপ্লেক্সই আছে। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। দ্বিতীয় সেন্টেন্সে আমার কি আছে? আই এম হ্যাপি ফর ইউর সাকসিড, আই এম হ্যাপি ফর ইউর সাকসিড। এখন আই এম হ্যাপি ফর ইউর সাকসিড, আমি তোমার সফলতার জন্য খুশি। আই এম হ্যাপি, এই যে এম আছে ফর ইউর সাকসিড, কিন্তু এইখানে সেন্টেন্সটা কিন্তু আমার কি ফিউচার ইনডিফিনিটে আছে। কি ইনডিফিনিটে আছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট যদি আমি পেতে যাই তাহলে কিন্তু এই সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে মিলতেছে না, এটা পুরোপুরি প্রেজেন্টে আছে। আই এম হ্যাপি ফর ইউর সাকসিড, আমি খুশি হই তুমি সফল হলে বা তোমার সফলতার জন্য। তাহলে এটা পুরোপুরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে, এটাও কারেক্ট আনসার হচ্ছে না। এ বি দুইটাই আমার ভুল। তৃতীয় অপশনে আমরা দেখি ইউর সাকসেস মেক্স মি হ্যাপি, তোমার সফলতা আমাকে খুশি করে বা সুখী করে। এখন কথা হলো এই 3 নম্বর সেন্টেন্সটাও কিন্তু আমার প্রেজেন্ট ফর্মে আছে। ইউর সাকসেস মেক্স মি হ্যাপি, তোমার সফলতা আমাকে খুশি করে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এটাও আমি নিতে পারতেছি না, এটাও ভুল। 4 নম্বর অপশন দেখি ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি, আমার এটাও ফিউচার ইনডিফিনিটে আছে। এবং ইউর সাকসেস আমি এখানে কি করছি, আমার যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে ইফ ইউ সাকসিড, এটাকে আমি জাস্ট ইউর সাকসেস সাবজেক্ট বানায় এটাকে আমি নাউন ফর্মে নিয়ে আসি। ইউর সাকসেস তোমার সফলতা, এটাকে আমি সাবজেক্ট বানাইছি, এটাকে ক্লজটা ভেঙে আমি এটাকে সাবজেক্টে রূপান্তর করছি ইউর সাকসেস। তার মানে এটা আর এখন ক্লজ না, এটা সাবজেক্ট হিসেবে আছে। তারপরে উইল আছে, প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিটের উইল মেক মি হ্যাপি। তার মানে আই শ্যাল বি হ্যাপি এটার অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং টেন্সের সাথেও মিল আছে। তাহলে কারেক্ট আনসার আমি কোনটা পাচ্ছি? কারেক্ট আনসার পাচ্ছি ডি, তোমার সফলতা আমাকে সুখী করবে, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তারপরে প্রশ্নটা আমরা দেখি, এই প্রশ্নটা কিন্তু এসেছে সেন্টেন্স স্ট্রাকচার এবং একই সাথে কনভার্সন মানে রূপান্তর ট্রান্সফরমেশন এই অংশ থেকে এসেছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর এখানে আমরা কন্ডিশনালের একটা ব্যাপার আছে, অর্থ ঠিক রেখে আমরা ট্রান্সফর্ম করব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার কি কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল। এই অংশটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তারপরে প্রশ্নটা দেখো, which of the following is the active form of the statement my book has been lost by me? তো এই প্রশ্নটা আসছে মেইনলি ভয়েস থেকে। কোথা থেকে আসছে? ভয়েস থেকে। এবং খুবই সহজ একটা প্রশ্ন, একেবারে নিতান্তই মানে বেসিক লেভেল থেকে প্রশ্ন আসছে। ভয়েস বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ হলো ভয়েস।
আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আমরা একটু দেখি, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। এখানে দেখো আমাদের অবজেক্টের অবস্থানে কোনটা আছে? অবজেক্টের অবস্থানে আছে মি, বাই মি, আমার দ্বারা আমার বইটা হারাইছে। তার মানে এখানে মাই বুক, আমাদের যে এখানে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? সাবজেক্টটা যে আছে, সাবজেক্টটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আমরা খেয়াল করি, মাই বুক, এখানে সাবজেক্টটা হচ্ছে মাই বুক, তার মানে সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ। তার মানে এটা বুঝতেছি এটা প্যাসিভ সেন্টেন্সে আছে, এটাকে আমার অ্যাক্টিভ করতে হবে। আমি যখন এটাকে অ্যাক্টিভ করব তখন আমি একটু খেয়াল করি, অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাবো। সাবজেক্ট, অবজেক্টে কি আছে? মি, তার মানে মি এর সাবজেক্ট হচ্ছে আই, স্বাভাবিকভাবেই। তারপরে হ্যাজ বিন লস্ট, হ্যাজ বিন লস্ট এটা কোন টেন্সে আছে? হ্যাজ প্লাস বিন প্লাস ভি3, হ্যাজ প্লাস বিন প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি3। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি3। তো এটা আমি বুঝতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো আই এর সাথে হ্যাজ বসে না, আই এর সাথে বসে হ্যাভ, হ্যাভ, আই হ্যাভ। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাভ বসাইছি, এরপর আমার ভি3 বসাইতে হবে, আই হ্যাভ লস্ট। তারপরে আমার যেটা ওইখানে সাবজেক্ট আছে এটাকে এখানে অবজেক্ট বানাইতে হবে, আই হ্যাভ লস্ট মাই বুক। as simple as that, খুবই সহজ। এর চাইতে সহজ ভয়েস চেঞ্জ আমার মনে হয় না কোনোভাবে আসা সম্ভব, যে এর চাইতে সহজ ভয়েস চেঞ্জ কোথাও পাবা না। তাহলে আই হ্যাড লস্ট মাই বুক এটা হবে না, কারণ এটা আমার পাস্ট পারফেক্টে আছে, আমার সেন্টেন্সটা করতে হবে প্রেজেন্ট পারফেক্টে, কারণ এখানে আছে হ্যাজ বিন লস্ট। তাহলে আই হ্যাভ লস্ট মাই বুক হবে, আই হ্যাভ লস্ট মাই বুক, আই লস্ট মাই বুক হবে না, কারণ এটা পাস্ট ইনডিফিনিটে আছে, এটা হবে না। তারপর দেখি, এ বুক অফ মাইন ইজ লস্ট, এ বুক অফ মাইন ইজ লস্ট এটা কোনোভাবেই অর্থপূর্ণ না, এ বুক অফ মাইন ইজ লস্ট এটা হবে না, কারণ এখানে ইজ লস্ট আছে। কি হবে? যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে আই হ্যাভ লস্ট মাই বুক। খুবই সহজ ভয়েস থেকে প্রশ্ন আসে। তারপর আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। একই জায়গা থেকে প্রশ্ন আসছে, ভয়েস থেকে। তো ভয়েসের আমরা মূল যে কাজটা করি, যে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা সঠিকভাবে ব্যবহার করা জানতে হয়। অক্সিলিয়ারি ভার্ব, যদি মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন আই এম ইটিং রাইস, এই যে এম ইটিং, আমার এম ইটিং, এমটা দেয়া আছে, তো এই ক্ষেত্রে আমি এমটা চেঞ্জ করে আমি লিখবো রাইস ইজ ইটেন বাই মি। এই যে এম এর জায়গায় আমি ইজ দিলাম কেন? কারণ রাইসের সাথে ইজ বসে। এই অক্সিলিয়ারি ভার্বের প্রপার যথাযথ ব্যবহারটা আমাদের ভয়েস চেঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখি, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। এখানে একটা ব্যাপার আছে, অ্যাডমিট, এই বাক্যের আমার মূল ভার্ব কিন্তু অ্যাডমিট। ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এখানে মূল ভার্ব, মেইন ভার্ব হচ্ছে অ্যাডমিট। তাহলে হ্যাভ টুটা কি? মেইন ভার্ব হচ্ছে অ্যাডমিট, তাহলে হ্যাভ টুটা কি? আমরা মনে রাখবো যে হ্যাভ টু অক্সিলিয়ারি ভার্বের মতো কাজ করে। হ্যাভ টু, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো আমাদের অক্সিলিয়ারি ভার্বের মতো কাজ করে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড টু। তো অক্সিলিয়ারি ভার্ব যখন আমাদের বাক্যে থাকে, তো সেই অক্সিলিয়ারি ভার্বের কিভাবে আমরা মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে কিভাবে আমরা প্যাসিভ করতে পারি সেটা আমাদের একটা নিয়ম জানা আছে। যেমন মডাল অক্সিলিয়ারি ভার্ব প্লাস বি প্লাস ভি3, এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। মডাল অক্সিলিয়ারি ভার্ব প্লাস বি প্লাস ভি3, মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো বসবে, তারপরে বি বসবে, তারপরে আমাদের ভি3 বসবে। তাহলে আমরা দেখি, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। আমাদের এখানে বাক্যের অবজেক্ট কি আছে? দিস হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট। যদি আমাদের বাক্যের অবজেক্ট হয় দিস, তাহলে আমাদের এরপরে ওই মডাল অক্সিলিয়ারি ভার্বটাই বসাইতে হবে, যেটা আমার হ্যাভ টু ছিল এইখানে এটা বসাইতে হবে। এখন কথা হলো যে দিস, এটা তো আমার সিঙ্গুলার। আমরা যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন আমরা ব্যবহার করি, এটা একটা দিস, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনো কিছু নির্দেশ করতে বোঝানো হয়। তো দিসটা কিন্তু আমার সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যখন আমি সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করব, তো তার সাথে কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করব? দিস হ্যাজ টু বি, হ্যাজ টু। এই হ্যাভ টু কিন্তু আমার অপরিবর্তিত আছে, মডাল অক্সিলিয়ারি ভার্বটা আছে, হ্যাজ টু চেঞ্জ হয়েছে কেন? কারণ দিস এর সাথে আমি হ্যাভ টু দিতে পারি না। তাহলে দিস হ্যাজ টু, তারপরে বি, দিস হ্যাজ টু বি, এই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে বি বসাইলাম, তারপরে আমার ভি3, তাহলে অ্যাডমিট দিস, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড। তাহলে আমার কি আছে? সাবজেক্ট আছে ইউ, তার মানে বাই ইউ, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ।
খুবই সহজ, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। তাহলে আমরা দেখি ইউ আর টু হ্যাভ অ্যাডমিট দিস, এটা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দিসটাকে আমার সাবজেক্ট বানাইতে হবে। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, কারেক্ট আনসার হচ্ছে বি। দিস হ্যাড টু বি হবেই না, কারণ এটা আমার প্রেজেন্টে ছিল। হ্যাভ টু অ্যাডমিট, আমার অক্সিলারি ভার্বটার ফর্মটা ছিল প্রেজেন্টে। আমার যদি এখানে হ্যাড টু থাকতো তাহলে হয়তো কি দিস হ্যাড টু বি অ্যাডমিটেড বাই ইউ, আমার ওই ফর্মটা মানে টেন্সটা আমার সেম থাকতো, তাহলে হ্যাড হবে না। দিস ইজ টু বি এখানে হবে না, কারণ এখানে হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। এখানে আর যদি ব্যবহার করি, দিস আর টু অ্যাডমিট ইউ, আমি যদি বলতাম যে ইউ আর টু, আমি যদি এখানে বলতাম যে ইউ আর টু অ্যাডমিট দিস, আমি যদি বলতাম ইউ আর টু অ্যাডমিট দিস, তাহলে আমি কি লিখতে পারতাম, দিস ইজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। ওই যে আরটা চেঞ্জ হইতো অক্সিলারি ভার্ব হিসেবে, এখানে আমি ইজ দিতাম, দিস ইজ টু বি অ্যাডমিটেড বাই, যেহেতু ইউ আর টু নাই তাহলে আমার দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এটাই কারেক্ট আনসার। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। The word anybody is an example of, the word anybody is an example, আমি বারবার বলি যে মানে শুধুমাত্র পার্টস অফ স্পিচের যে স্বাভাবিক প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটার পাশাপাশি আমাদেরকে এই যে ডিপ ডিটেইল ক্লাসিফিকেশনটা পড়তে হবে। আমি বারবার বলি, যেমন নাউনের প্রকারভেদ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক একই রকম ভাবে প্রোনাউনের প্রকারভেদ 8টা প্রকার আছে। পার্সোনাল প্রোনাউন, তারপরে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে কি আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এই যে টোটাল 8টা প্রকারের কথা বললাম, এই 8টা প্রকার ডিটেইল পড়তে হবে। যেমন ওই যে আমরা নো, ফিউ, লিটল, এটা কি ধরনের প্রোনাউন, পরীক্ষা অনেক সময় আসে। এভরিবডি, এভরিথিং, যেমন খুবই মানে স্বাভাবিকভাবেই যে আমরা প্রকারগুলো যদি একটু দেখি, খুবই ইম্পর্টেন্টলি আমার ইনডেফিনিট প্রোনাউন মোস্ট ইম্পর্টেন্ট। আমি যখন প্রকার পড়তে যাব, ইনডেফিনিট প্রোনাউন মাস্ট, ইনডেফিনিট প্রোনাউন মাস্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন মাস্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন এটা আমার পড়তেই হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, যে সেলফ বা সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে, সেলফ বা SCLF এবং SCLVS, সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে সেগুলো আমার পড়া থাকতে হবে। ইনডিফিনিট প্রোনাউন কি, ওই ফিউ, লিটল, থিং বা বডি যুক্ত যে প্রোনাউনগুলো আছে, এভরিবডি, এভরিথিং, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নান, এনিওয়ান, এই যে ফিউ, লিটল, এগুলো সব হচ্ছে আমার ইনডিফিনিট প্রোনাউন। তারপর রিসিপ্রোকাল প্রোনাউন কি, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলা। যেমন আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা, যেমন ইচ, আইদার, নাইদার, ইচ, তারপরে আইদার, নাইদার, এগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা কি ভাগ করে দেই, ডিস্ট্রিবিউশন করে দেই, ইচ, আইদার, নাইদার। তারপরে কি রিসিপ্রোকাল প্রোনাউন গুলা কি আছে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, এগুলো আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি, WH ওয়ার্ড গুলো যখন বাক্যের মাঝখানে বসবে, যেমন এই যে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াট, হুইচ, হোয়েন, এগুলা যখন আমাদের বাক্যের মাঝখানে বসবে তখন সেগুলাকে আমি বলবো রিলেটিভ প্রোনাউন। তারপর ইনডিফিনিট প্রোনাউন, কারেক্ট আনসার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, কারণ এনিবডি, আমরা দেখছি যে বডি বা থিং যুক্ত যে শব্দগুলো আছে, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এভরিথিং, এগুলো হচ্ছে আমাদের সবগুলা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট বলতে আসলে অনির্দিষ্ট প্রোনাউন বোঝায়, অনির্দিষ্ট, আমি যে কাউকে বা অনির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছি, তাহলে আনসার হবে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা কি আছে, the chairperson dash completed the sentence with the parts given below। তার মানে এই সেন্টেন্স কমপ্লিশন থেকে প্রশ্ন আসে, কোন একটা সেন্টেন্স দেয়া থাকে, তো এটা আমাদের কমপ্লিট করতে হয়। এখানে আমরা দেখি the chairperson gave a good speech, একটা ভালো বক্তৃতা দিয়েছিল, pronounced a good speech, খুব সুন্দর বক্তৃতা উচ্চারণ করেছিল, uttered a good speech, utter মানে হলো মুখ নিঃসৃত বা মুখ দিয়ে যেটা আমরা বলি, মানে বুলি যেটা আমরা বলি, যে utter উচ্চারণ করা বা মুখে বলা, তো মানে বক্তৃতা যেটা, এটা আসলে ওইভাবে যে বুলির মতো একটু একটু আধো কথা, এটা utter আমরা বলি না এটা। তো আরেকটা আছে made a good speech, এখানে প্রোনাউন্সড হবে না, আগেই বাদ, প্রোনাউন্স মানে উচ্চারণ করা, এখানে বক্তৃতাকে উচ্চারণ করে না। দ্বিতীয়ত হলো আটার মানে হলো মুখ নিঃসৃত করা হালকা করে, বা আটার মানে জিভার আগায় যেটা আমরা বলি আটার বা মুখ নিঃসৃত বলা, তো সেটাও না, আমাদের স্পিচ এটা আমরা প্রদান করি, আমরা দেই বা এরকম, তাহলে আটারও হচ্ছে না। এখানে মেড এ গুড স্পিচ, গেভ এ গুড স্পিচ, এখানে দুইটার মধ্যে কাছাকাছি অর্থের একটু আছে, যে মেড মানে গুড স্পিচ, আমরা কখনো কখনো বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে মেড শব্দটা ব্যবহার করি, কিন্তু এইটার চাইতে আমার এই অপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট।
মেড মানে তৈরি করা, বক্তৃতা আসলে তৈরি করা অর্থে আমরা দেই না, এটা বক্তব্য প্রদান করা, যে খুব ভালো একটা স্পিচ দিছে, এটা মেড এর চাইতে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমার গেভ এ গুড স্পিচ, সে ভালো একটা দারুণ একটা বক্তৃতা দিছে, তো জ্বালাময়ী একটা বক্তৃতা দিছে, তো আমরা তখন কি বলবো, দা চেয়ারপারসন মেড এ গেভ এ গুড স্পিচ। তো মেড মানে তৈরি করা, এই অর্থে আমরা দিচ্ছি না, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর্মাল ইংলিশে, এবং যখন আমরা এটা লিখবো তখন মেড গুড স্পিচের চাইতে গেভ এ গুড স্পিচ, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এ। দ্বিতীয়ত এরপরের প্রশ্ন চলে যাই, হি গট প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে আমাদের অর্থটা হচ্ছে সে পুরস্কার পেয়েছিল হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম কি? কঠোর পরিশ্রমের দ্বারা, কঠোর পরিশ্রমের মাধ্যমে। তো এইখানে আমরা একটা ফ্রেজ ব্যবহার করব। কি ফ্রেজ ব্যবহার করব আমরা দেখি, হি গট প্রাইজ বাই হার্ড ওয়ার্ক। বাই হার্ড ওয়ার্ক হয় না, বাই ওয়ার্কিং হার্ড। কারণ কি, বাই এর পরে, প্রিপোজিশনের পরে আমাদের কি বসবে, জিরান বসবে। প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে আমাদের জিরান বসে। যেমন আমি বললাম বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, আমি কি বলবো, যে বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। তার মানে বাই ওয়ার্কিং হার্ড, এই যে প্রিপোজিশন, এর অবজেক্ট হিসেবে আমাদের একটা জিরান ব্যবহার করতে হয়। তার মানে এখানে বাই আমি দিতে পারতেছি না, আমার উপায়ে দিতে হবে, কোন একটা মাধ্যমে, কোন একটা দ্বারা। তারপরে বাই এঙ্গেজিং ইন মানে সম্পৃক্ত হয়ে, এঙ্গেজিং ইন মানে নিজেকে সম্পৃক্ত করে, এঙ্গেজ মানে সম্পৃক্ততা বা সম্পৃক্ত হয়ে, হার্ডওয়ার্কের সাথে সম্পৃক্ত হয় না, হার্ডওয়ার্কের দ্বারা, হার্ডওয়ার্কের মাধ্যমে। তার মানে বাই এঙ্গেজিং ইন আমি দিতে পারতেছি না। বাই ইউজিং হার্ডওয়ার্ক, বাই ইউজিং হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম ব্যবহার করে, এটা হয় না। বাই ওয়ার্কিং হার্ড এটা বেটার অপশন। তাহলে বাই ওয়ার্কিং হার্ড যেহেতু নাই, তাহলে আমার এটাও আনসার হচ্ছে না। বাকি রইল বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ শব্দটা হলো মাধ্যমে বা উপায়ে। বাই ডিন্ট অফ মাধ্যমে, বাই ডিন্ট অফ মাধ্যমে বা উপায়ে, মাধ্যমে বা উপায়ে, মাধ্যমে, মাধ্যমে বা উপায়ে, উপায়ে। বা এটাকে আমরা ইংরেজিতে আরেকটা সিনোনিমাস দিতে পারি, বাই মিনস অফ। বাই মিনস অফ এটা হচ্ছে আমার, বাই মিনস অফ মাধ্যমে বা উপায়ে, এটা হচ্ছে আমার একটা সিনোনিমাস ফ্রেজ। তাইলে হি গট প্রাইজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, আনসার হচ্ছে এক। তারপর আমরা দেখি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, এখানে দুইটা ক্লজের কথা উল্লেখ আছে, যে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট। তো আমরা এখানে দেখতে পারতেছি একটা মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আছে মে। মে অর্থ কি, সম্ভাবনা অর্থে মে। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। মে কি, আমি সেখানে যেতে পারি। বা আই মে নট গো দেয়ার, আমি সেখানে নাও যেতে পারি। তার মানে সম্ভাবনা অর্থে আমরা মে শব্দটা ব্যবহার করব। মে একটা মডাল অক্সিলারি ভার্ব। মে সম্ভাবনা অর্থে, সম্ভাবনা অর্থে আমরা মডাল অক্সিলারি ভার্বটা ব্যবহার করি। মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। তো এরকম মডাল অক্সিলারি ভার্ব থেকে আমাদের প্রশ্ন আসে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, নিড, ডেয়ার, মাস্ট, অট টু, হ্যাভ টু, এগুলো আমাদের মডাল অক্সিলারি ভার্ব। তো 2023-এ মেডিকেল অ্যাডমিশন টেস্টে এরকম একটা প্রশ্ন আসলো, হুইচ ক্যান বি ইউজড অ্যাজ বোথ মডাল এন্ড মেইন ভার্ব। তো এখানে নিড এবং ডেয়ার এই দুইটা সেমি মডাল ভার্ব। নিড এবং ডেয়ার এই দুইটা ভার্বকে আমরা সেমি মডাল ভার্ব বলি, সেমি মডাল ভার্ব বলি। এগুলা একই সাথে আমাদের প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, আবার কি এগুলা একই সাথে মডাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। এগুলাকে আমি বলতেছি কি সেমি মডাল ভার্ব। তাহলে আমরা দেখি যে এই যে দুইটা ক্লজ, এই দুইটা ক্লজকে অর্থপূর্ণভাবে আমাকে কানেক্ট করতে হবে। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, তুমি গিফটটা অ্যাকসেপ্ট করতে পারো বা গ্রহণ করতে পারো। ইউ মে রিফিউজ ইট, তুমি এটা মানে রিফিউজ করতে পারো বা পরিত্যাগ করতে পারো, বা এটা মানে রিজেক্ট করতে পারো, বাতিল করতে পারো। তো এখানে দুইটা কাজের কথা বলছে, তুমি এটা অ্যাকসেপ্টও করতে পারো, বাতিলও করতে পারো। তার মানে দুইটার মধ্যে একটা কন্ট্রাস্ট আছে, দুইটা একসাথে করা যাবে না। হয় তুমি কি করবা, অ্যাকসেপ্ট করবা, না হয় কি করবা, রিফিউজ করবা, রিজেক্ট করবা। এই দুইটা কন্ট্রাস্ট মানে বিপরীত সম্পর্ক আছে, দুইটা একসাথে করা যাবে না। তো অর, এন্ড, বাট, এস আমরা দেখি অর। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট, তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারো অথবা এটাকে বাতিল করতে পারো। এইটা আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে এবং এটা অর্থপূর্ণ। বাকিগুলা দেখি, ইউ মে অ্যাকসেপ্ট ইট এন্ড ইউ মে রিফিউজ ইট, এটা কখনোই সম্ভব না। তুমি অ্যাকসেপ্টও করবা, রিফিউজও করবা, এটা কিভাবে সম্ভব? হয় তুমি অ্যাকসেপ্ট করবা, না হয় রিফিউজ করবা, দুইটা কন্ট্রাস্ট। তারপরে বাট, ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট বাট ইউ মে রিফিউজ ইট, মানে কিন্তু, এটা কেমন কথা হইলো যে তুমি অ্যাকসেপ্ট করো কিন্তু তুমি এটা রিফিউজ করো, এটা অর্থপূর্ণ না, তাহলে বাটও হচ্ছে না।
as you may accept the gift as you may refuse it, এটাও হচ্ছে না, as মানে মতো বা যে অর্থে আমি এখানে সেট করি না কেন as হচ্ছে না, তাহলে আমি এই কনজাংশনটা ব্যবহার করতে পারতেছি যে you may accept the gift, তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো, অথবা এটা তুমি রিফিউজ করতে পারো আর রিজেক্ট করতে পারো। তাহলে এখানে অরটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এরপরের প্রশ্নে চলে যাই। The sentence he seems to have acted rightly, he seems to have acted rightly, এখানে 2 plus v1 মানে 2 plus something, 2 plus verb, 2 plus verb, 2 plus verb আমি যখনই দেখি এটাকে আমি বলি ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের স্ট্রাকচারটা কি, ভার্বটা কি ফর্মে বসবে, বেস ফর্মে বসবে, তার মানে ভার্বটা 2 plus v1 এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। তো ইনফিনিটিভটা নাউন হয় সাধারণত, এটা অ্যাডজেক্টিভও হতে পারে আবার কি অ্যাডভার্বও হতে পারে। তো এখানে আমরা দেখি একটা স্ট্রাকচার, he seems to have acted rightly, এখানে দেখো seems, এই সেন্টেন্সটা বা এই টেন্সটা কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট, আমার টেন্সটা কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডেফিনিট আমি কিভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট আমি বুঝলাম কারণ হলো আমার সিমস আছে, যখন ভার্বের সাথে as by es হয় থার্ড পারসন সিঙ্গুলার, তখন সেটা চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এটা হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াস এর কোনো স্ট্রাকচার নাই। দ্বিতীয়ত দেখি সিম্পল পাস্ট, এখানে পাস্ট নাই তো ভাই, এখানে আছে আমার সিমস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চোখ বন্ধ করে, তারপরে এটা সিম্পল পাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাস্ট পারফেক্ট, এখন পাস্ট পারফেক্ট দেখি, আর যদি থাকতো হি হ্যাড সিমড, হি হ্যাড সিমড, তাহলে আমি বলতাম এটা পাস্ট পারফেক্ট, কারণ পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস v3, এই স্ট্রাকচার আমার কোথাও আছে, এখানে আছে টু হ্যাভ অ্যাক্টেড, কি আছে টু প্লাস হ্যাভ প্লাস v3। তো আমাদের ইনফিনিটিভের মধ্যে কিছু ইনফিনিটিভ আছে, যেমন বেয়ার ইনফিনিটিভ, টুটা আমার উজ্জ থাকে, মানে টুটা উল্লেখ করা থাকে, এগুলোকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। আবার প্রগ্রেসিভ ইনফিনিটিভ থাকে টু বি কন্টিনিউইং, মানে কি টু প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা বলি প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তো এটাও এখানে নাই। আরেকটা স্ট্রাকচার হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস v3, এইটাকে আমরা বলি পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট কেন, কারণ এই যে হ্যাভ প্লাস v3 এটা হচ্ছে পারফেক্টের স্ট্রাকচার, হ্যাভ প্লাস v3, কিন্তু আমার অবশ্যই টু প্লাস হ্যাভ প্লাস v3 এটা থাকতে হবে। যদি কখনো কোনো সেন্টেন্সে টু প্লাস হ্যাভ প্লাস v3 থাকে তাহলে সেটাকে আমরা বলি পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে কারেক্ট আনসার হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। বোঝা গেছে? এটা একদমই সহজ একটা প্রশ্ন ছিল, মানে একটু ব্যতিক্রম বাট কঠিন না, কিন্তু তুমি অপশনগুলো বাদ দিতে পারবা, কারণ তুমি যখন বুঝতেছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্ন আসে না, সিম্পল পাস্ট হওয়ার কোনো প্রশ্ন আসে না, পাস্ট পারফেক্ট হওয়ার কোনো কথাই না, কারণ এই স্ট্রাকচার কোথাও নাই। আমি জাস্ট এখানে দেখছি হি সিমস, হি সিমস মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের সাথে as by এর যুক্ত হয়েছে। ওকে, তারপর দেখি দ্য টার্ম ব্রাভো। ব্রাভো এটা কি? এটা একটা আবেগসূচক বাক্য। ব্রাভো আমরা বলি না ব্রাভো, এলাস, হুররা, আমরা কিন্তু বলি যে ব্রাভো মানে কি সাহসী, বাহ মানে কোনো কিছু আমরা, তারপরে কি এলাস আমরা বলি হাই সর্বনাশ হয়ে গেল, আমরা বলি হুররা, হুররা। যদিও এটা সেন্টেন্স দেয় নাই, আমাকে জাস্ট এই শব্দটাই দিছি, এটা আবেগসূচক বাক্য, এটা কনজাংশন হওয়ার কোনো চান্স নাই, কনজাংশন আগেই বাদ, ইন্টারজেকশন হওয়ার কোনো চান্স নাই, আর প্রিপজিশন ব্রাভো তো প্রিপজিশন হইতেই পারে না। আমার একটা কনফিউশন হইতে পারতো, কি বলে যে আমি, আচ্ছা ওয়েট, আমি ইন্টারজেকশন কেটে দিলাম কেন, এটা একটা ইন্টারজেকশন, তার মানে এটা আবেগসূচক বাক্য। যখন আমরা বলি এলাস, হুররা, ব্রাভো, এগুলা সব কি বাক্য? ইন্টারজেকশন বা আবেগসূচক বাক্য। প্রিপজিশন হওয়ার কোনো চান্স নাই, অ্যাডভার্ব কখনোই হবে না। এখন কথা হলো যে আমরা এখানে যদি আমাকে অ্যাডজেক্টিভ দিত, যদি আমার এই অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে আমি একটু কনফিউশন হইতে পারতাম যে আচ্ছা এটা কি অ্যাডজেক্টিভ না, ব্রাভো মানে তো সাহসী, ব্রাভো মানে সাহসী, মানে এটা কি অ্যাডজেক্টিভ এরকম হইতে পারে কিনা, মানে আমাদের এটা কনফিউশন। কিন্তু অপশনে কিন্তু অ্যাডজেক্টিভ ছিলই না, যদি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে হয়তো আমার কাছে মনে হইতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রাভো, এলাস, হুররা এগুলো হচ্ছে আবেগসূচক বাক্য, যেটা আবেগ বা ইমোশনকে প্রকাশ করে। এই আবেগসূচক বাক্যগুলো আমাদের কি ধরনের, কোন পার্টস অফ স্পিচ? এগুলো হচ্ছে ইন্টারজেকশন। কারেক্ট আনসার হচ্ছে 2। তারপর আমরা দেখি আই হ্যাভ আ কাউ হুইচ ইজ রেড। দ্য প্রিন্সিপাল ক্লজ, এই যে প্রশ্নটা আসে ফ্রেজ এন্ড ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ফ্রেজ এন্ড ক্লজ এই টপিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টপিকটা ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব, ফ্রেজ এন্ড ক্লজ। তো আমরা যখন ক্লজ পড়তে যাই তখন আমরা ক্লজের প্রকারভেদের মধ্যে আমরা 3টা প্রকার দেখতে পাই। একটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্বিতীয়ত হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। তো এই সেন্টেন্সটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের 2টা বৈশিষ্ট্য, মানে কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে, টু ক্লজেস। এখন এখানে একটা থাকে হলো প্রিন্সিপাল ক্লজ,
প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা যেটাই বলো, মেইন ক্লজ, তুমি যেটাই বলো, এই ক্লজের বৈশিষ্ট্য হলো এই ক্লজটা কারো উপর ডিপেন্ডেন্ট না, এটা স্বাধীন। আমি অবারিত স্বাধীন, আমি যা খুশি তাই অর্থ প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে আমার কারো প্রতি কোনো ধরনের ডিপেন্ডেন্সি, কোনো ধরনের নির্ভরতা নাই। তো এটা যদি হয় তাহলে আমরা একটু দেখি, আই হ্যাভ আ কাউ, আমার একটা গরু আছে যেটির রং লাল। এখন আমি যদি চিন্তা করি, আর সাবঅর্ডিনেট ক্লজ কি, যেটা অন্য একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট, যেটা কি অন্য একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট, মানে অর্থাৎ সোজা কথা বলতে গেলে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। আমি বললাম যেটির রং লাল, মানে কি এক্সপ্রেশন কি পুরোপুরি আমি প্রকাশ করতে পারছি? আমি বলছি কি যেটির রং লাল, তার মানে এখানে অসম্পূর্ণ বাক্য, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কোন একটা ক্লজের উপরে বা কোন একটা স্টেটমেন্টের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু আমি যখন বলতেছি আই হ্যাভ আ কাউ, এখন কি তুমি আমাকে জিজ্ঞেস করবা যে কি মানে বুঝলাম না কিছু, না, আমি বললাম আমার একটা গরু আছে। তার মানে আমি যখন বলছি আই হ্যাভ আ কাউ, এটা হচ্ছে আমার একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটাকে আমি বলতে পারতেছি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই অংশটা আমার কারোর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু দেখো হুইচ ইজ রেড, যেটির রং লাল, তুমি যখন এটা বলবা তখন এটা একটা ডিপেন্ডেন্সি চলে আসে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাকে জানতে চাইছে প্রিন্সিপাল ক্লজ ইন দ্য সেন্টেন্স ইজ, যে এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ তাহলে কোনটা হচ্ছে? এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই হ্যাভ আ কাউ, আমার একটা গরু আছে, আমার একটা গরু আছে, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আমার কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটা আমরা কি একটু জানার চেষ্টা করব, যে যেটা হলো এককভাবে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে হবে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। আমরা এরপরে প্রশ্নে চলে যাই। দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন, রোটেশন মানে হলো ঘূর্ণন। আমরা জানি যে কোন সেন্টেন্সের কোন একটা ওয়ার্ডের শেষে যদি টিআইওএন থাকে তাহলে সেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে রোটেশন শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। রোটেশনালি, রোটেশনালি, রোটেশনাল, রোটেটরি, রোটেটিং। আমরা দেখি যখন কোন একটা নাউন, কোন একটা নাউনের শেষে আমরা যখন এ এল যুক্ত করি, স্বাভাবিকভাবেই আমি যখন রোটেশনের সাথে রোটেশনাল এ এল যুক্ত করলাম, রোটেশনের সাথে এ এল যুক্ত করলাম, তখন সেটা অ্যাডজেক্টিভ। স্বাভাবিকভাবেই, সাধারণভাবে, ব্যতিক্রম আছে, এ এল যুক্ত করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি, যেমন রোটেশনাল, রোটেশনাল, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এর সাথে আমি যদি এলওয়াই যুক্ত করি তাহলে সেটা হয় অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত করলেই সেটা অ্যাডভার্ব হবে এরকম না। আমি যখন বলি ফ্রেন্ডলি, হি ইজ এ ফ্রেন্ডলি পারসন, তখন কিন্তু এলওয়াই যুক্ত করলেই সেটা অ্যাডভার্ব হচ্ছে এরকম না, ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ। তো যখন আমি এই ধরনের অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানাবো তখন আমি একটা ফ্রেজ ব্যবহার করব, ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন আ ফ্রেন্ডলি ম্যানার। তো আমরা একটু খেয়াল করি, এই যে রোটেশন থেকে রোটেশনাল, রোটেশনাল থেকে রোটেশনালি, এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যাডভার্ব ফর্ম। তাহলে রোটেশনাল, রোটেশনালটা কি? রোটেশনালটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। রোটেশনালটা কি? অ্যাডজেক্টিভ। আমার চাইছে কি? অ্যাডভার্ব। রোটেটরি, রোটেটরি এটাও আমার কাইন্ড অফ, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে রোটেটরি। আর রোটেটিং তো এটা একটা নন ফাইনাইট ভার্ব, রোটেটিং, রোটেটিং এটা একটা ভার্ব প্লাস আইএনজি ফর্ম, অর্থাৎ এটা ভার্বের মতো করে বসে, এটা ভার্ব হইতে পারে অথবা জিরান হইতে পারে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, এটা কখনোই অ্যাডভার্ব হতে পারে না। তারপর প্রশ্ন আমরা চলে যাই, কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনারিক বাই ওয়ার্ডস গিভেন বিলো। ড্যাশ দ্য বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট। এখানে এক কথায় আমরা মনে রাখবো যে এখানে বেঙ্গলিস বলতে আসলে কাদের বোঝানো হয়েছে, এখানে দুইটা আমরা কেটে দেই, এখানে অপশনে ছিল না। ড্যাশ বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট, এখানে বাঙালি বলতে এখানে বাঙালি জাতিকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? জাতিকে বোঝানো হয়েছে। আমরা জানি জাতির নামের পূর্বে আমাদের সাধারণত দি বসে। আমরা বললাম দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ, দ্য ইংলিশ স্পিক ইংলিশ। যেমন কি দ্য ইংলিশ আর ব্রেভ নেশন, দ্য ইংলিশ মানে কি ইংরেজিরা সাহসী জাতি, দ্য জার্মান আর ব্রেভ নেশন। তার মানে কি এই যে জাতি অর্থে আমরা বেঙ্গলি শব্দটা ব্যবহার করছি, এখানে সাম বেঙ্গলিস, কিছু বাঙালি ইন্টেলিজেন্ট, কিছু বাঙালিস ইন্টেলিজেন্ট, এটা হয় না, সাম বেঙ্গলিস হয় না। আমার এটা জাতির নামের পূর্বে আমরা দি ব্যবহার করি, দ্য বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট। আমার এখানে অল তো দেওয়ার সুযোগ নাই, অল বেঙ্গলিস, সকল বাঙালিরাই, এটা একটা রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ, এটা অল দিতে পারবো না। মোস্ট বাঙালিস এটাও হয় না, মোস্ট বাঙালিস অধিকাংশ বাঙালিরা, এটা অর্থপূর্ণ না। তাহলে জাতির নামের পূর্বে আমরা দি ব্যবহার করব, দ্য বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট, বাঙালিরা বুদ্ধিমান মানে বা বুদ্ধিমান, এটা বাঙালিদের একটা প্রশংসা করছে, মানে কি তোমাদের কথা বা আমাদের কথা বলছে, এটা খুবই ভালো একটা প্রশ্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, তারপর দেখি হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। একদম বেসিক রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন আসছে, হোয়েন, হোয়েন দিয়ে যদি বাক্য যুক্ত থাকে, এরপরে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে এর আগের
সেন্টেন্সটা আমার হবে পাস্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। এটা আমাদের একদম বেসিক নিয়ম। যদি আমাদের হোয়েনের একটা অংশ যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে, অপর অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে কি হবে? হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে কারেক্ট আনসার হবে হি ওয়াজ স্টাডিং। তাহলে আনসার কি হবে? হি ওয়াজ স্টাডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আমি এখানেই পাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস একমাত্র ওয়াজ স্টাডিং এ, উইল হ্যাভ স্টাডিড হবে না, ফিউচার পারফেক্ট। হ্যাড স্টাডিড এটাও হবে না, পাস্ট পারফেক্ট। হ্যাজ স্টাডিড এটাও হবে না, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার স্ট্রাকচার হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ স্টাডিং when the teacher entered the room। ওকে, তারপর আমরা দেখি দ্য ওয়ার্ড আর্টিসান। 2024-25 একটা মাত্র ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, একটা মাত্র ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে আর্টিসান। এটা বাংলাদেশে একটা বিখ্যাত ব্র্যান্ড, তোমরা জানো যে এই ব্র্যান্ডের কাপড় চোপড় বেশ বিখ্যাত, খুব দামি, মানে অনেক এক্সপেন্সিভ। আর্টিসান একটা ব্র্যান্ড যেটা আলটিমেটলি বোঝায় কারুকার্য বা শিল্পকার্য। শিল্প মানে কোনো কিছু শৈল্পিক কোনো কিছু বোঝাইতে আমরা আর্টিসান শব্দটা ব্যবহার করি। যেমন অ্যান আর্টিস্ট, তো এটা শিল্পকর্মকে বোঝায়, বা যেটা যে হলো কি বলে যে মানে হাতে বুনন বা নকশি বা সেলাই কাজ যে এটা করে তাকে আমরা আর্টিসান বলি, বা ক্রাফটম্যান যেটাকে আমরা বলি। আর্টিস্ট মানে তো শিল্পী, সে চিত্র আঁকাইতে পারে, সে ছবি তুলতে পারে। আর আর্টিসান মানে হলো যে শিল্পকর্ম, যে শিল্পকর্মটা কি যেটা হলো সেলাই করা বা কোনো কিছু বুনন করা, কোনো কিছু কারুকাজ করা, এটাকে আমরা বলি আর্টিসান। তাহলে এখানে আর্টিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। প্রোডিউসার মানে যে উৎপাদন করে, প্রোডিউসারও না, এটা সিনেমার সাথে কানেক্টেড। এ ক্রাফট পারসন তার মানে যে ক্রাফট কাজ করে বা ক্রাফট ওয়ার্ক করে। ক্রাফট ওয়ার্ক মানে কি? এটা কাগজ দিয়ে হইতে পারে, সেলাই করে হইতে পারে, বুননের মাধ্যমে হইতে পারে, তাকে আমরা বলি আর্টিসান। এ ক্রাফট, এটা হবে না ক্রাফট পারসন। তাহলে আমার আনসার হবে সি। একটা মাত্র ভোকাবুলারি থেকে প্রশ্ন, কোনো প্রিপজিশন আসে নাই, কোনো স্পেলিং আসে নাই, কোনো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে নাই, কোনো ফ্রেজ ইডিয়মস আসে নাই, কোনো গ্রুপ ভার্ব আসে নাই, একটা ভোকাবুলারি আসছে সিনোনিম। এটাও খুব একটা কঠিন ছিল না, সহজে আসে। তো আমরা এরই মধ্য দিয়ে আজকের ক্লাসটা শেষ করে ফেলাম। ধারাবাহিকভাবে প্রত্যেকটা বছরের প্রশ্ন সলভ এভাবে আমরা ধরে ধরে করব। তোমরা ক্লাসগুলো করবা, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে সেটা ডিটেক্ট করার চেষ্টা করবা, সেই অনুযায়ী প্রস্তুতি নিবা। ইনশাআল্লাহ খুবই দারুণ একটা প্রস্তুতি হবে তোমাদের জন্য। এই প্লেলিস্টে সবকিছু গুছিয়ে সাজানো থাকবে। তোমরা ক্লাসটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবা। তোমাদের কমেন্টগুলো আমরা দেখি, অনুপ্রাণিত হই, এটা আমাদের জন্য একটা ভালো লাগার জায়গা। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।